ধন্যবাদ সৌরভ। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 15 দিন পর পর একটা করে লেকচার অথবা ওয়েবিনার অথবা হচ্ছে ডিসকোর্স করব। তো এই প্রথম ডিসকোর্সটা বা ওয়েবিনারটা আমরা আমাদের আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন আমাদের ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের ফারহানা শারমিন, ও বর্তমানে হচ্ছে ডক্টরেট ডক্টরেট করছে। তো আমি খুব বেশি ফর্মালি আসলে কথা বলতে আমার একটু আছে, সমস্যা আছে। তো আমরা একটা ইনফর্মালি মানে আলাপ আলোচনার মধ্যেই ওর পরিচয়টা দিতে চাই। স্থপতি ফারহানা শারমিন বর্তমানে যুক্তরাজ্যের শেফিল্ড কলেজে গ্রিন স্কিলস ইন কনস্ট্রাকশনের উপর লেকচারার পদে আছে। তার মূল কাজ হচ্ছে ডোমেস্টিক রেট্রোফিট, বিদ্যমান বাড়ির কার্বন নিঃসরণ কমানোর জন্য আধুনিকীকরণ এবং টেকসই নির্মাণ পদ্ধতি সম্পর্কে শিক্ষাদান করা। উনি হচ্ছে বাংলাদেশের ঢাকায় স্থাপত্য নির্মাণ ক্ষেত্রে তার 1 দশকেরও বেশি বাস্তব অভিজ্ঞতা আছে। তার শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ আর্কিটেকচার আমাদের ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, আমাদের ব্যাচের 8 ব্যাচের 2011-তে শেষ করেছে। মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা। সেকেন্ড মাস্টার্স হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড। ও পেশাগত কাজেও অনেক এক্সপার্ট ছিল, চাকরি করেছে কয়েকটা বড় বড় ফার্মে। তার একটা কাজ হচ্ছে ঢাকা মেট্রো রেল প্রকল্পে একটি কাজে ও সংযুক্ত ছিল, এবং গুলশান 2-এর 4 পয়েন্টস বাই শেরাটন হোটেল এটার কাজের মধ্যেও জড়িত ছিল। বর্তমানে ইউনিভার্সিটি অফ লিডসে পিএইচডি ডিগ্রি গ্রহণ করছেন, যেখানে তার গবেষণার বিষয় হলো সার্কুলার ইকোনমি নীতিমালা, যেমন বর্জ্য কমানো, উপকরণ পুনর্ব্যবহারযোগ্য করা এবং ভবনের জীবনচক্র জুড়ে সম্পদ দক্ষভাবে ব্যবহার করা, এবং হচ্ছে এটা যুক্তরাজ্যে নির্মাণ খাতে কিভাবে প্রয়োগ করা যায় তার তার উপর গবেষণা করছে। এর আগে ইউনিভার্সিটি অফ শেফিল্ডে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এমবডিড কার্বন নির্মাণ উপকরণ তৈরি, নির্মাণ পরিবহন ও প্রক্রিয়া নির্গত কার্বন এবং বিদ্যমান ভবন এনার্জি রেট্রোফিটের কৌশল হিসেবে গবেষণা করেছে। সর্বোপরি ফারহানা শারমিনের লক্ষ্য হলো জলবায়ু সংবেদনশীল ও উদ্ভাবনী নির্মাণ শৈলীকে অনুপ্রাণিত করা, যাতে ভবন নির্মাণ ও পরিচালনায় পরিবেশগত প্রভাব কমিয়ে আনা যায়। আমি এর চেয়ে সহজভাবে যেটা বলতে পারি, আমাদের ব্যাচের ও হচ্ছে একজন পড়ুয়া ব্যক্তি। পড়ুয়া মানে হচ্ছে পড়ুয়া মানে হচ্ছে আমরা পড়াশোনার প্রতি যতটা ওর একাগ্রতা দেখেছি, সেখান থেকে ও পড়াশোনাকে এগিয়ে নিয়ে গেছে। 2টা মাস্টার্স শেষ করেছে, বুয়েটে মাস্টার্স, এমআরকের উপর মাস্টার্স চলছিল, এর মধ্যে ও ইউকেতে চলে যায়, যার ফলে ওটা শেষ করতে পারেনি। তারপরেও ওইখানে গিয়ে মাস্টার্স শেষ করে আবার পিএইচডিতে ভর্তি হওয়া, পিএইচডি করা, ওটা নিয়ে করা। তো এগুলো সবকিছুই আসলে ওর ওই পড়াশোনার প্রতি যে মনোযোগটা আছে সেটা কি প্রমাণ করে। আমি ওর জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং সবাইকে বলবো যেন আমরা আমাদের ওর মতো আরো অনেকেই আছে আমাদের সাথে বিভিন্ন কাজে এক্সপার্ট আছে, আমরা যেন আমাদের কাজগুলোকে আমরা সবার সাথে শেয়ার করি, এবং হচ্ছে আমাদের মধ্যে যে জড়তাটা আছে এটা আমরা ভেঙে ফেলি, যাতে হচ্ছে আমাদের সুবাকে আরো মানুষজন আসলে চিনতে পারে। আমরা আমাদের কাজগুলোকে আসলে সবার সামনে পরিচিত করার জন্য যে প্রক্রিয়াটা, সেটাতে আমরা কাজ করি না, আমরা শুধু কাজ করে যাই, কিন্তু ওই প্রক্রিয়ার সাথে আমরা জড়িত হতে পারি না। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনিশিয়েটিভ এই প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে
ফারহানা শারমিন আমাদের সাথে সময় দিচ্ছে, এই জন্য হচ্ছে ওকে অনেক ধন্যবাদ, এবং হচ্ছে ও পথ প্রদর্শক হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমি শুরু করব তার আগে বলি থ্যাংক ইউ। আমি নিজেই আমার খুব মানে আমি একটু অপ্রস্তুত ছিলাম। এত কিছু বলতেছেন, আসলে এরকম কোনো ব্যাপারই না। আমার ইচ্ছা ছিল বাইরে আসার, তাই আসছি এইটুকুই। যে কেউ আসলেই আরকি ওরকম প্রোফাইল শুনলে মনে হবে কি নাকি? আসলে কিছুই না। সত্যি কথা টু বি অনেস্ট আসলে তেমন কিছুই না। আর আমি পড়ুয়া না। আমি একদমই পড়ুয়া না। আমি খুবই ফাঁকিবাজ। কিভাবে আমি জানি না, এতটুকু পর্যন্ত আসছি। তবে অবশ্যই এটা ফ্যামিলি সাপোর্ট, আর অবশ্যই আমি জানি না, হয়তো আল্লাহর আমার জন্য এটাই প্ল্যান ছিল। আমি নিজের জন্য এরকম প্ল্যান করি নাই, বাট আল্লাহ হয়তো আমার জন্য এটাই লিখে রাখছিল বলে এরকম হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ, এত ভালো ভালো কথা বললেন। অনেকদিন পর নিজের সম্পর্কে এত ভালো কথা শুনলাম। আর কাজ শেয়ার করতেছি, এটা শুধু মানে অন্যদের উপকারের জন্য না, টু বি অনেস্ট অন্যদের যা উপকার হবে তার মানে পুরোটা অ্যাড করলে যতটা হয় যোগফলের সমান আমার উপকার হবে। তো প্রথমত আমি সবার সাথে শেয়ার করতে পারতেছি, এটা বড় কথা। দেন হচ্ছে আমার প্র্যাকটিস হচ্ছে, কারণ আমার প্রফেশন থেকে আমার সবসময় বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে যেতে হয়। আর স্বাভাবিকভাবে যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলি, অনেক নার্ভাস হয়ে যাই। তো এখন আমি আজকে যেহেতু বাংলায় বলবো, আজকে এই প্রথম আমি বাংলায় আমার পিএইচডির কথা বলবো, আমার তো খুবই ভালো লাগতেছে। নিশ্চয়ই অনেক সুন্দর বলতে পারবো, যেটা ইংরেজিতে এত ভালো বলতে পারি না। তো আমার নিজেরও চর্চা হচ্ছে, আমার নিজেরও প্র্যাকটিস হচ্ছে। এই তো। আর এই তো, যা কাজ করতেছি সবাই যদি জানতে না পারে তাহলে তো আসলে কাজ করে লাভ নাই। সো উপকারটা আমার আসলে বেশি হচ্ছে। অন্যদের কি হবে আমি জানি না। সবাই এখানে প্র্যাকটিসিং আর্কিটেক্ট অনেক বছর ধরে, 12-13 বছর ধরে আমরা কাজ করতেছি, আরো বেশি হবে, 14 বছর 15 বছর। সো হচ্ছে সবাই আমি যা বলবো আমার ধারণা হয়তো সবাই অলরেডি এই বিষয়ে আইডিয়া আছে, জানে। তারপরেও আমি আমার কাজটা শেয়ার করতেছি। আমি আশা করি এটা একটা মানে টু ওয়ে নলেজ শেয়ারিং হবে। মানে আমিও কিছু জানবো, আলোচনা করব, বা আপনারাও হয়তো নতুন কিছু জানবেন, আমিও জানবো অনেক কিছু নতুন। তো দেখি। আর আজকে যেহেতু প্রথম, স্ক্রিন শেয়ারিং এ অনেক ধরনের প্রবলেম হইতে পারে, আর আমি একটু স্ক্রিন সুইচ করব মাঝে মাঝে। সো আমি জানি না, যে কোনো ধরনের ভুল ত্রুটি, টেকনিক্যাল ইরর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, যেহেতু আজকে ফার্স্ট টাইম। আচ্ছা, দেখি কি অবস্থা হয়। তো আমার প্রজেক্টের মানে আজকের আলোচনার নামটা তো, টাইটেলটা তো সবাই জানে, ফ্রম লিনিয়ার টু ল্যাটিস, দ্য স্লো রাইজ অফ ঢাকা সার্কুলার কনস্ট্রাকশন। তো সার্কুলার ইকোনমি এই টার্মটা নিয়ে অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড অনেক কাজ হচ্ছে, নট অনলি ইন দা কনস্ট্রাকশন সেক্টর, যে কোনো ধরনের ডেভেলপমেন্ট সেক্টর এটা নিয়ে প্রচুরই কাজ হচ্ছে। খুবই স্বাভাবিকভাবে আমি যতদূর পর্যন্ত দেখে আসছি বাংলাদেশে এটার মানে ব্যবহার, বা এটা জিনিসটাকে, এটা নিয়ে পড়াশোনা বা এটাকে কারিকুলামে ইনক্লুড করার, আমি দেখি নাই কারিকুলামে ইনক্লুডেড আছে, বা মানুষ এটা নিয়ে মানে প্রফেশনালি কাজ করতেছে, বা এই আইডিয়াটা আমার মনে হয় না খুব বেশি ইমপ্লিমেন্টেড হয়। ইনফ্যাক্ট সত্যি বলতে এই ইউকে, এখান থেকে এই সার্কুলার ইকোনমির আইডিয়া ইউরোপ থেকে শুরু হয়েছে। তো এখানেও অনেক বেশি এটার মডেলটা ডেভেলপড না, কিন্তু ওরা অনেক চেষ্টা করতেছে এই এই সার্কুলার ইকোনমি মডেলটাকে ওদের প্রত্যেকটা ডেভেলপমেন্ট সেক্টরে ইনকর্পোরেট করার। কিন্তু যেটা দেখা যায় যে আহ ধরেন চোখ বন্ধ করে আবার ওরা ইনকর্পোরেট করতে পারতেওছে না, কারণ যেহেতু এটা একটা নতুন আইডিয়া। তো একদম সার্কুলার ইকোনমি, মানে সার্কুলার, আমি যদি সকল কিছু সার্কুলার ওয়েতে আমাদের ইকোনমিটাকে মেনটেন করতে পারি, তাতেই যে একদম খুব ব্যাপারটা সাস্টেনেবল হয়ে যাবে, এনভায়রনমেন্টের জন্য ভালো হয়ে যাবে, সেটা নিয়েও আবার কিছু রিসার্চারদের, কিছু গবেষকদের একটা মতবিরোধ আছে। তো যার কারণে এটা আমার রিসার্চে আসলে ওই মতবিরোধের জায়গাটাকেই অ্যাড্রেস করা, যে অনেকে বলতে চাচ্ছে যে সার্কুলার ইকোনমি যে জিনিসটা, যে কনসেপ্টটা, দিস ইজ নট সাস্টেনেবল ফর অল কেসেস, সবসময় এটা সাস্টেনেবল না। তো এখন আমার এটা দেখতে হবে, আমার প্রজেক্টটা মেইনলি সাস্টেনেবল সার্কুলার ইকোনমি ইন ইউকে কনস্ট্রাকশন। সো সার্কুলার ইকোনমিটা সাস্টেনেবল হচ্ছে কিনা এবং কিভাবে এটাকে সাস্টেনেবলি মানে এই ইউকে কনস্ট্রাকশন মডেলের মধ্যে ইনকর্পোরেট করা যায়, সেটা হচ্ছে আমার মেইন, এভাবে আমার প্রজেক্টটা মেইন শুরু হয়। আচ্ছা, এখন আমি একটু, আচ্ছা আপনারা যেটা করতে পারেন, এখান থেকে যদি আপনারা একটু এই বারকোডটা স্ক্যান করেন, তাহলে আপনারা একটা ইয়েতে যাবেন, menti.com এ, সবাই মোবাইল দিয়ে করতে পারেন। তো ওখানে হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট কামস টু ইউর মাইন্ড ওয়েন ইউ হিয়ার দ্য টার্ম সার্কুলার ইকোনমি। মানে এটা শোনার পরে ফার্স্ট আপনার মাথায় কি আইডিয়াটা আসে, বা এই বিষয়ে আপনাদের ধারণাটা কি, সেটা জাস্ট কয়েক শব্দে লিখলেই হবে। তো বারকোডটা যদি মোবাইল দিয়ে একটু স্ক্যান করেন, দেখেন কাজ হয় কিনা। আচ্ছা, আমার যেটা
আসতেছে? আচ্ছা, সবাই জয়েন করার পরে আমি ওই স্ক্রিনটা মানে এই স্ক্রিনটা বন্ধ করে আমি ওই স্ক্রিনটা থেকে শেয়ার দিব আরকি। সবাই জয়েন করার পরে। যেটা মানে ওখানে আপনারা যখন লিখবেন তখন রেসপন্স গুলো আসতে থাকবে আরকি ওখানে। কোথায় খুলে রাখছি? এখানে কি ইয়াগুলো ফিল করতে হবে না? হ্যাঁ, আপনারা জাস্ট একটা দুইটা ওয়ার্ড মানে এই শব্দটা শোনার পর আপনার মাথায় হচ্ছে কি আসে ফার্স্ট থিং বা আপনার কি আইডিয়া আছে সেটা লিখলেই হবে। আমি তো এখন এই খুঁজে পাচ্ছি না। পাইছি। মেন্টিমিটার পাইছি। কয়জন জয়েন করছে? এখন পর্যন্ত দেখাচ্ছে ২ জন জয়েন করছে। আচ্ছা আমি ইয়ে করি। প্রেজেন্ট করি। আমি দেখতে পাচ্ছি ২ জন জয়েন করতে পারছে। হ্যাঁ, আমি জয়েন করছি। মানে অনেকে আমি এই স্ক্রিনটা বন্ধ করে দিব তো অনেকে জয়েন করলে তখন আমি সবাই যে অ্যান্সারটা দিচ্ছে ওই স্ক্রিনটা আবার শেয়ার করব। তাহলে সবাই দেখতে পারবে যে সবার আইডিয়াটা কি আরকি। বা আমরা আ যারা মোবাইলে আছি তারা কি এটা করতে পারবো? ও আচ্ছা আপনারা মোবাইলে জয়েন করছেন। ওকে। অন্য কোনো ডিভাইস দিয়ে হ্যাঁ, স্ক্যান হ্যাঁ, হ্যাঁ। করলেই চলে যাবে। অথবা আপনারা যদি menti.com এটাতে ঢুকেন তাইলে আমি একটা জয়েন কোড দিতে পারি ওইটা দিয়েও কাজ হবে। কোডটা আমি এখানে মেনশন করতে ভুলে গেছি। যদি menti.com এমনি ঢুকেন ম্যানুয়ালি। হ্যাঁ, ওইটা লিংক বাট আরেকটা কোড আছে। menti.com এ গেলে 53672177 এইটাতে মানে কোডটা দিলে আবার ওরা ম্যানুয়ালি ঢুকতে পারবে উইদাউট স্ক্যানিং যে কোনো ডিভাইস উর্মি দিয়ে। কোড যদি নাম্বারটা ল্যাপটপ আরেকবার একটু আসতে বলতে হইব। হ্যাঁ, একটু যদি আস্তে আরেকবার বলুন। menti.com এ ঢুকে থাকেন তাহলে 53672177 53672177। ওকে গুড থ্যাংক ইউ। এই স্লাইডে কোডটা দেওয়া উচিত ছিল আমি ভুলে গেছি আসলে। আমি ভাবছিলাম বারকোডটা বেশি কনভিনিয়েন্ট হবে। এখানে কি আবার লগ ইন করা লাগবে? কিছুই করা লাগবে না জাস্ট আর ওটা দেখাইতেছে ওয়ার্ড গুলো আমি যে হুম, ইয়েগুলো দিছি সেগুলো দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ আমি ওই স্ক্রিনটাও একদম পুরাটা শেয়ার করব। আমি প্রেজেন্ট করব এটা বাট আমি চাচ্ছিলাম সবাই জয়েন আচ্ছা এখন তো সবার কাছে ইয়ে আছে কোড আছে সো আই থিংক আমি এটা অফ করে ওই স্ক্রিনটা শেয়ার করতে পারি। তাহলে মনে হয় সবাই দেখতে পারবে। এই যে এখন কতজন জয়েন করছে? 23 জন। অনেক কিছু পাইছি বাট মেইনলি মানুষজন বেশি লিখছে রিউজ গ্রিন স্পেস এই দুইটা বেশি লিখছে। ডোন্ট নো একজন লিখছে হ্যাপি। আই লাইক ইট। আসলেই হ্যাপি। আমি আজকে বলবো যেটা আসলেই হ্যাপি। Try to recycle as much recycle cycle of the economy. Innovation, not aware of it. Sustainable economy, restoration economy, recycling at its best, using till products life. Yeah, true. আচ্ছা ঠিক আছে এটা তাহলে এখন অফ করি হ্যাঁ। ওকে আমি মানে আইডিয়া পাইলাম যে stop sharing.
ওকে, সো ঠিক আছে, আমি মোটামুটি আইডিয়া পাইলাম যে এই সেশনে সবার এটার বিষয়ে মানে কি ধারণা, মোর অর লেস সবাই জানে, আমি একজন দুইজন বাদে মোটামুটি একটা বেসিক আইডিয়া আছে। আচ্ছা, তো আপনারা তো আমার পরিচয় দিচ্ছেন অনেক বড় করে, তো আমি তারপরে ছোট করে একটু বলে দিই যে আমি এখন পিএইচডি স্টুডেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ লিডসে, আর পার্ট টাইম আমি লেকচারার গ্রিন স্কিলস ইন কনস্ট্রাকশন, শেফিল্ড কলেজ, ইউকে তে। তো আমার আজকে প্রথম টপিক হচ্ছে দ্য আইডিয়া অফ সার্কুলার ইকোনমি অ্যান্ড গ্লোবাল পিকচার অফ কনজাম্পশন। তো আমি শুরু করতে চাই বারাক ওবামার একটা খুবই ফেমাস কোট দিয়ে, we are the first generation to feel the impact of climate change and the last generation that can do something about it. তো আমরাই এই জেনারেশনটাই আমরা ফার্স্ট যারা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে এবং এটা নিয়ে যে কিছু করা উচিত সেটা আমরা রিয়েলাইজ করছি, এবং আমরাই লাস্ট জেনারেশন যাদেরকে এটা নিয়ে কিছু করতে হবে। বিকজ আফটার দিস পয়েন্ট, এই পয়েন্টের পরে আমরা যদি এখন কিছু না করি, ইট মাইট বি ইরিভার্সেবল, মানে আর আমরা আগের অবস্থা আমাদের পৃথিবীকে ফেরত নিতে নাও পারতে পারি। আর এটাকে এখন এত বেশি ইম্পর্টেন্স দিয়ে, ক্লাইমেট চেঞ্জটাকে এখন এত বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখা হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে যখন 1750 সালে যখন হচ্ছে ইংল্যান্ডেই প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, এবং ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকেই আমাদের এই পৃথিবীটা আসলে একটা সার্টেন টাইম পর পর, সাম থাউজেন্ড ইয়ার্স পর পর, এটা হচ্ছে গ্লোবাল কুলিং আর গ্লোবাল ওয়ার্মিং এর দিকে অটোমেটিক যায়। মানে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, ইট ইজ নট লাইক দ্যাট যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার মানে হচ্ছে যে এটা এটা খারাপ। এটা খারাপ কেন খারাপ আমি বলতেছি, বাট গ্লোবাল কুলিং এন্ড গ্লোবাল ওয়ার্মিং ইজ ন্যাচারাল ফেনোমেনা। 1950 সাল পর্যন্ত এটা পৃথিবীর রিসার্চারদের, যারা ক্লাইমেট রিসার্চ করে, তাদের এটা ধারণা ছিল যে দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু গ্লোবাল কুলিং, মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আর কুলিংটা যে একটা সাইকেলের মতো হয়। তো 1950 সাল পর্যন্ত রিসার্চাররা ভাবতেছিল এটা মনে হয় গ্লোবাল কুলিং এর দিকে আমরা যাচ্ছি, আমরা আইস এজের দিকে, আবার আইস এজের দিকে যাচ্ছি। কিন্তু তারপরে আস্তে আস্তে বিভিন্ন গবেষণা, বিভিন্ন রিসার্চ এবং লং টাইমের ক্লাইমেট ডেটা অ্যানালাইসিস করার পর দেখছে যে না, অ্যাকচুয়ালি আমরা গ্লোবাল ওয়ার্মিং এর দিকে যাচ্ছি। এবং 1950 সালে ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পর আমাদের কনজাম্পশন এত বেশি বাড়ছে, আমরা আনলিমিটেড কনজাম্পশনের দিকে এত বেশি ঝুঁকে গেছি যে যেটার কারণে আমাদের অতিরিক্ত কনজিউম করার হ্যাবিটের কারণেই সবকিছু অতিরিক্ত কনজিউম করার কারণেই আস্তে আস্তে আমরা হচ্ছে মানে রিসোর্স গুলা আনমাইন্ডফুলি এক্সট্রাক্ট করছি। মানে আমরা অনেক রিসোর্স ইউজ করে প্রোডাক্ট, মানে আমরা প্রোডাক্ট ডেভেলপ করছি এবং আমাদের ইকোনমিক সিস্টেমটা হয়ে গেছে আনলিমিটেড, মানে আমাদের কোনো লিমিট নাই। তো যার কারণে এটাই মেইন ফ্যাক্ট যেটার কারণে। এবং আরেকটা কথা বলে, এটাকে বলা হচ্ছে কি বলে জানি ওয়ার্ডটা, প্ল্যান্ড অবসোলিসেন্স। মানে এটা হচ্ছে যে প্ল্যান করে একটা এটা, এবং এটা একটা সময় হয়েছে সাম 1900 কোন একটা টাইমে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলা ইচ্ছা করে প্ল্যান করে এমন প্রোডাক্ট তৈরি করতে এখনো হয় যেটার লাইফ টাইম কম, যেটার লাইফ টাইম ডিউরেশন কম। তো যেটার কারণে আমরা এখন দেখি ওই প্ল্যান্ড অবসোলিসেন্স এর ফলই হচ্ছে, এবং এটা প্রত্যেকটা সেক্টরে আছে, আমাদের কনস্ট্রাকশন সেক্টরেও আছে, যে ফোন বছর বছর এখন বদলাইতে হয়। যদি আমার ফোনটা এটা আমি বাংলাদেশ থেকে কিনে আনছি, এটা এখনো চলতেছে, এটা খুব ভালো, যাই হোক। তো বছর বছর বদলাইতে হচ্ছে, মানে হাউ আনমাইন্ডফুল কনজাম্পশন ইজ দ্যাট, যে এভরি ইয়ার তুমি একটা আইফোন নিবে, এভরি 2 ইয়ার্স তুমি একটা আইফোন নিচ্ছ, মানে এত টাকার একটা জিনিস যেটার কোনো প্রয়োজন নাই। এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের ওভার কনজাম্পশনের যে টেন্ডেন্সিটা, এটা অ্যাকচুয়ালি এই সার্কুলার ইকোনমির সাথে রিলেটেড। হ্যাঁ, এটার কারণে আমরা সার্কুলার ইকোনমিটা অ্যাকচুয়ালি ফিজিবল কিনা, সেটা ফিজিবল হবে কিনা, তার আগে আমাদের কনজাম্পশন বিহেভিয়ারটা আসলে আমাদের অ্যানালাইজ করে দেখতে হবে। তো এই ক্লাইমেট চেঞ্জের সাথেও এই পুরো জিনিসটি আর কি রিলেটেড। আর সার্কুলার ইকোনমির কথা যখন বলি, আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে ইজিলি বোঝানো যায় যে ইলাস্ট্রেশনটা দিয়ে, সেটা হচ্ছে এইটা। তো প্রথমটা তো অবশ্যই লিনিয়ার ইকোনমি, যে লিনিয়ার, আমরা জাস্ট জিনিস টেক মেক ডিসপোজ, মানে আমরা নিচ্ছি, ইউজ করতেছি, ফেলে দিচ্ছি। তারপরে আসতেছে রিসাইক্লিং ইকোনমি, যেটা হচ্ছে মানে আমি রিউজ করব, আমার কনজাম্পশন রিডিউস করব, রিউজ করব, রিসাইকেল করব, তারপরে হয়তো কিছু মানে একটু দেরিতে আমি
ওয়েস্ট জেনারেট করব, মানে ডিরেক্ট ওয়েস্টটা জেনারেট না করে একটু দেরিতে করলাম, হয়তো একটু কমও করলাম, যেহেতু আমি রিসাইকেল করতেছি তার মানে আমি আবার জিনিসটা ফেরত নিয়ে যাচ্ছি আমার ওই লুপের ভিতরে, তার মানে আমি একটু কমও হয়তো ওয়েস্ট করতেছি। আর সার্কুলার ইকোনমি তো পুরোটাই আমার আর কোনো ওয়েস্টই জেনারেট করতেছি না। বাট দেয়ার ইজ দ্য কোয়েশ্চেন, ইজ সার্কুলার ইকোনমি অ্যাকচুয়ালি ফিজিবল আর সাস্টেইনেবল? কারণ আসলেই কি আমরা মানে পুরাটা ইকোনমিকে একদমই পুরো সার্কুলার করা সম্ভব, যে আমি কোনো ওয়েস্ট জেনারেট করব না? যদি সম্ভব হয় তাহলে সেটা কি সাস্টেইনেবল? মানে এই যে সার্কুলার ইকোনমি প্রসেসটা কি সাস্টেইনেবল? এটা কি আসলে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি? আমি তো বলেই ফেলছি যে লিনিয়ার ইকোনমিটা হচ্ছে, আমি কি জোরে কথা দ্রুত কথা বলতেছি? কারো কথাই শুনতেছি না। না না ঠিক আছে, আমি আমরা একটু আমরা বুঝতেছি। আচ্ছা আমরা বুঝতেছি, সরি, আরেকটু আসতে বলুন। ও সরি ওকে, আমি আসতে বলতেছি। আচ্ছা, লিনিয়ার ইকোনমি যেটা বললাম যে টেক মেক ডিসপোজ, যেমন এখানে দেখাচ্ছে একটা খুবই সিম্পল ছবি, টিস্যু পেপার নিচ্ছে, এটা ইউজ করতেছে, ফেলে দিচ্ছে। এখন আমরা ভাবতে পারি তো টিস্যু পেপার কিভাবে রিইউজ করবে, একটা টিস্যু পেপার যেটাতে আমি মানে নিজেকে ক্লিন করছি ওইটা আমি কিভাবে আবার রিইউজ করব? দেন থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল, ইনস্টেড অফ ইউজিং দ্য টিস্যু আমরা একটা কাপড় বা একটা কটন, একটা রুমাল ইউজ করতে পারি। আচ্ছা, তো রুমালটা ইউজ করলে কি হয়তো একটা রুমাল হচ্ছে হয়তো আমি 1 বছর 1.5 বছর 2 বছর ইউজ করব, দেন ওইটাকে আমি হয়তো একটা ডাস্টার হিসাবে কিছুদিন ইউজ করব, এরপর ওইটাকে আমি ডিসপোজ না করে ওইটাকে আমি আবার হয়তো একটা রিসাইকেল করে অন্য একটা কিছু বানায় ফেলবো, বা ওইটা থেকে একটা কোন সামথিং এটা আবার চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে হতে পারে আমি রুমালটাকে কখনো ডিসপোজ করলামই না। হ্যাঁ, তো তার মানে এটা কি পুরোটা সার্কুলার হয়ে গেল, মানে পুরো প্রোডাকশন থেকে এই জিনিসটা যে ম্যাটেরিয়ালটা জিনিসটা পুরোটাই সার্কুলার থাকলো, এটা আমরা কখনো ওয়েস্টই করলাম না। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রশ্ন, যে একটা মানুষ তার লাইফ টাইমে যতগুলো ধরেন ওই রুমালটাকে আমি 10 বছর, ধর আমি রুমালের 10 বছরের লাইফ সাইকেল ক্যালকুলেশন যদি করি, ওই রুমালের 10 বছর ওর সাথে কি হচ্ছে, এবং ওই 10 বছরে ওই লোকটা, একটা লোক যে কয়টা টিস্যু ইউজ করতেছে এখন, এবং ওই টিস্যুটার যে পরিমাণ ওই ওই অতগুলা টিস্যু সে 10,000 টিস্যু পেপার, সো 10,000 টিস্যু পেপার তৈরি করতে এবং ওইটা ডিসপোজ হইতে এনভায়রনমেন্টের সাথে আবার ডিগ্রেড হয়ে যাইতে যতটা কার্বন নিঃসরণ হচ্ছে, ওই রুমালটা তার থেকে বেশি কি আসলে রিসাইকেল হয়ে আবার লুপে ফেরত আসতে তার থেকে বেশি কার্বন নিঃসরণ করতেছে কিনা? এই উদাহরণটার ক্ষেত্রে হইতে পারে রুমালটা অনেক বেশি ফিজিবল, বাট দেয়ার আর সো মেনি এক্সাম্পলস লাইক স্টিল। আমরা বলি স্টিল অনেক রিসাইকেলেবল একটা বিল্ডিং ম্যাটেরিয়াল, কিন্তু স্টিলের রিসাইকেল করতে যে পরিমাণ কার্বন এমিশন হয় সেটার থেকে নেচার থেকে এক্সট্রাক্ট করা কম্পারেটিভলি লেস কার্বন এমিশন হয়। তো সেই ক্ষেত্রে এইটা হয়তো এই ক্ষেত্রে যেমন আমার 10,000 20,000 রুম মানে টিস্যু পেপার লাগবে একটা রুমালের পরিবর্তে, সেটা হতে পারে রুমালটা বেশি ভায়াবল, এই ক্ষেত্রে এটাও ক্যালকুলেশন করে দেখতে হবে। কিন্তু এরকম অনেক ম্যাটেরিয়াল আছে যেটার ক্ষেত্রে সার্কুলার করার থেকে অনেক সময় হইতে পারে আমরা সার্কুলার না করে হয়তো ইউজটা কমাই দিলাম, মানে আমি লুপটা ন্যারো ডাউন করে ফেললাম, স্লো ডাউন করে ফেললাম, সেটা বেশি বেনিফিশিয়াল। আচ্ছা, আমি ওই ওই এটার আরো ডিটেইল ডিসকাশনে আমি আসবো। তো গেল টেক মেক ডিসপোজ টু লিনিয়ার ইকোনমি। তো রিসাইক্লিং ইকোনমি হচ্ছে আমি ওই যে রিসাইকেল করতেছি, তো আমরা যখন এই আর ল্যাডারটা যখন শুরু হয়, রিডিউস রিইউজ এন্ড রিসাইকেল, এই আর ল্যাডারটা যখন শুরু হয় তখন 3R দিয়ে শুরু হয়। আমার মনে আছে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যখন মাস্টার্স করতেছিলাম এনভায়রনমেন্টাল সায়েন্স, তখন আমি 3R পড়ছি, 3R রিউজ রিডিউস রিসাইকেল এটাই পড়ছি। বাট বাই দ্য টাইম এটা আস্তে আস্তে 10R, এখন 10R হয়ে গেছে, আরো বেড়েও যাইতে পারে আমি জানি না, বাট আমি যতদূর জানি 10R হয়ে গেছে। তো এখন এখানে এই লুপে চলে আসছে রিফিউজ, রিথিঙ্ক করো তোমার জিনিসটা লাগবে কিনা, রিপেয়ার করে নাও, রিফারবিশ করো, রিম্যানুফ্যাকচার, দেন তুমি রিপারপাস, এটাকে আবার অন্য কাজে ইউজ করো, যেমন রুমালটাকে আমি ডাস্টার বানায় ফেললাম, রিপারপাস করলাম, দেন রিকভার, দেন আবার রিকভার করো, মানে আবার ফেরত নিয়ে আসো তুমি লুপে। আচ্ছা, এই যে এই ইমেজটা খুব সুন্দর এই পুরো জিনিসটাকে বুঝাচ্ছে, যেমন এই গ্রিন, আমার মাউস পয়েন্টার কাজ করে, হ্যাঁ করে, এই যে গ্রিন হচ্ছে এই সার্কেলটা ইউজ ফেজের আগে হচ্ছে আমি রিফিউজ, মানে আমার যেটা লাগবে না, যে জিনিসটা লাগবে না, যেমন আমার প্রতি বছর প্রতি 2 বছরে আইফোন 17 প্রো ম্যাক্স লাগবে না, ঠিক আছে, আমি রিফিউজ করছি, আমি এটা চাই না, আমার লাগবে না। ফার্স্ট তুমি রিফিউজ করো, তারপর রিথিঙ্ক করো যে আচ্ছা এটা আমার লাগবে, কিন্তু আসলে কতটুকু লাগবে, আসলেই লাগবে কিনা, দেন ওকে আমার লাগবে, আমি ফাইনাল করছি, এবার আমি রিডিউস করি, আমার কনজাম্পশনটা রিডিউস করি, আমার যদি 10টা লাগে আমি দেখি আমি 8টা দিয়ে চালাইতে পারি কিনা, দেন ইউজ ফেজে আসার পরে বারবার এটাকে সার্কুলার করা, রিউজ করা, দেন রিপারপাস, রিম্যানুফ্যাকচার, রিসাইকেল, এরকম রিপেয়ার, এরকম করতে করতে লাস্টে এসে হচ্ছে রিকভার দ্য এনার্জি, মানে আবার রিকভার করে হয়তো আমি ল্যান্ড ফিলে আর গেলাম না, আমি রিকভার করে ওটাকে আবার সিস্টেমে ফেরত নিয়ে আসলাম।
আচ্ছা, তো আবার এখানে আসি। তো এই পুরা আর ল্যাডারের যে আইডিয়াটা, এই পুরাটাই জেনারেট হয়েছে যে পুরা ইকোনমিক সিস্টেমটাকে সার্কুলার করে ফেলার জন্য। তো এখন যেহেতু আমি সার্কুলার ইকোনমির কথা বলতেছি, আমি একদম ফর্মাল সার্কুলার ইকোনমির একটা মানে ডায়াগ্রাম দেখাচ্ছি, যে সার্কুলার ইকোনমি লিখে সার্চ করলেই এই ডায়াগ্রামটা আসে। মানে এটা এবং এইটা হচ্ছে সার্কুলার ইকোনমি সবচেয়ে widely accepted definition, a model for production and consumption that aims to minimize waste and extend the life cycle of products and materials. তো আমি র ম্যাটেরিয়াল থেকে ফার্স্টে আমি ডিজাইন করব, আমার মাথায় আসবে, ওটাকে আমি দেন প্রোডাকশন প্রসেসিং করব, দেন ওটা ডিস্ট্রিবিউশনে চলে যাবে, দেন ওটাকে রিউজ রিপেয়ার করব ইউজ ফেজে, দেন আমি আবার ওটাকে কালেক্ট করে রিসাইকেল করে, হয়তো কিছুটা ওয়েস্ট করব, পুরোটা রিসাইকেল করা পসিবল না, কিছুটা আবার র ম্যাটেরিয়ালের সাথে মিলে আমি ডিজাইন ফেজে নিয়ে আসবো। তো এটা তো একদম ক্লিয়ার ছবিটা। আচ্ছা, এখন যেহেতু আমি প্রশ্ন করে আসছি যে আসলে সার্কুলার ইকোনমিটা সাস্টেইনেবল কিনা, তো এই জন্য আমি একটু সাস্টেইনেবলিটিটা কি আমি জানি, আমরা সবাই এটা জানি, আমরা যারা আর্কিটেকচার পড়ে আসছি সাস্টেইনেবলিটি কি আমরা সবাই জানি। তো তারপর আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে প্রথম পিকচার যেটা দেখতেছি, যেটা একদম সবচেয়ে আচ্ছা, সাস্টেইনেবিলিটিরও সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন হচ্ছে সাস্টেইনেবিলিটি ইজ দ্য আইডিয়া অফ মিটিং দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য নিডস অফ ফিউচার জেনারেশন। একদম এখন আমাদের যা নিড আছে এগুলো ফুলফিল করে আমরা এমন ভাবে ফুলফিল করব যাতে ফিউচার জেনারেশনের নিড গুলো আবার আমরা মানে ওদের যেন ইয়েতে গ্যাপে না ফেলে দিই। তো প্রথম ছবিটা হচ্ছে উইক সাস্টেনেবিলিটি, যেটা আমরা সবসময় সবচেয়ে কমন দেখি, যে সাস্টেনেবিলিটির তিনটা পিলার, সোশ্যাল, এনভায়রনমেন্টাল, ইকোনমিক। সো এই তিনটা পিলারকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে আমরা বলতে চাচ্ছি যে তিনটা পিলারকে আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিব। এনভায়রনমেন্টও যেখানে থাকবে, সোশ্যাল সাস্টেনেবিলিটিকেও কনসিডার করতে হবে, ইকোনমিক সাস্টেনেবিলিটিকেও কনসিডার করে এটাকে আমরা বলতেছি, এটাকে আমরা সাস্টেনেবিলিটি, এটাই একটা সাস্টেনেবিলিটির সংজ্ঞা, যেটাকে কিনা উইক সাস্টেনেবিলিটি বলতেছে। এখন স্ট্রং সাস্টেনেবিলিটি হচ্ছে যেখানে এই ইকোনমি এন্ড সোসাইটি চলবে এনভায়রনমেন্টের বাউন্ডারির ভিতরে, মানে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলা হবে, দেন ওইটা সোশ্যাল বাউন্ডারির ভিতরে, যে সোশ্যাল বাউন্ডারির ভিতরে ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, এবং এই দুইটাই হবে এনভায়রনমেন্টাল বাউন্ডারির ভিতরে। তো এটাকে বলতেছে হচ্ছে স্ট্রং সাস্টেনেবিলিটি। এখন এখানে কেন আসলাম, কারণ আমি আরেকটা সংজ্ঞা দিব সাস্টেনেবিলিটি, সেই জন্য আমি এই ডায়াগ্রামটার সাথে পরিচিত করাচ্ছি। এটা হচ্ছে কেট নামে একজন, সে হচ্ছে ডোনাট ইকোনমি নামে একটা ইকোনমি মানে ইকোনমিক আইডিয়ার মানে শুরু করছে, সেটাকে পরিচিত করাইছে, আমাদের সাথে ইন্ট্রোডিউস করাইছে। তো সে এই ডোনাট ইকোনমিতে বলতে চাচ্ছে যে এই যে ও 9টা প্ল্যানেটারি বাউন্ডারি আইডেন্টিফাই করছে, আমাদের যে প্ল্যানেটের যে বাউন্ডারি, রিসোর্স বাউন্ডারি, যে রিসোর্স গুলো আমাদের আছে, সেই 9টা বাউন্ডারিও আইডেন্টিফাই করছে। প্রথমটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, biosphere integrity, land system change, fresh water use, nutrient cycle, ocean acidification, atmospheric aerosol pollution, stratospheric ozone depletion, and release of novel chemicals. সো এই যে ডায়াগ্রামটা বছরে বছরে চেঞ্জ হয়, এটা আপডেটেডটা না, এই যে নিচে ডেটটা দেওয়া আছে এটা 2015 এর। হ্যাঁ, তো এখন আরো চেঞ্জ হয়েছে, এখন আমরা এনভায়রনমেন্টকে আরো অনেক ডিগ্রেড করছি। এই যে দেখা যাচ্ছে যে ওই যে গ্রিন কালারেরটা, আচ্ছা আমি আগে এই পরে মানে ডোনাটটা কেন সেটা বলে নিই, তারপর আমি ওইটা এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে ওর এই ডোনাট ইকোনমির কনসেপ্টের ভিতরে এই যে 9 প্ল্যানেটারি বাউন্ডারিটাকে ও কিভাবে রাখছে। তো ওর প্রথম একটা সার্কেল, যেটাকে ও বলছে সোশ্যাল ফাউন্ডেশন, আর যেটা আউটার সার্কেল এটাকে বলছে ইকোলজিক্যাল সিলিং, মানে এটা যদি আমাদের পৃথিবী হয়, ওইটা আমাদের যে আউটসাইডেরটা আমাদের ইকোলজিক্যাল সিলিং, মানে আমরা এর বেশি রিসোর্স ইউজ করতে পারবো না যদি আমরা পৃথিবীটাকে মানে পৃথিবীর ক্লাইমেটটাকে ঠিক রাখতে চাই, রিসোর্স গুলাকে আমি পরের সাস্টেনেবল চাই, ভবিষ্যৎ জেনারেশনের জন্য ইউজেবল রাখতে চাই, ওই লিমিটের মধ্যে রাখতে চাই। এবং প্রথমটা সোশ্যাল ফাউন্ডেশন, যে এতটুকু আমার পর্যন্ত আমার রিসোর্স ইউজ করতেই হবে আমাদের সোশ্যাল নিড গুলা ফুলফিল করার জন্য, প্রথম গাঢ় সার্কেলটা আর কি, যে এতটুকু পরিমাণ আমাদের রিসোর্স ইউজ করতেই হবে। আর বাইরেরটা ইকোলজিক্যাল সিলিং, কিন্তু করলেও আমি ওর বাইরে যেতে পারবো না। সো দ্য স্পেস বিটুইন ইট ইজ দ্য সেফ স্পেস, মানে আমি এর ভিতরের জায়গাটুকু যদি আমি থাকি, তাহলে এটা আমার সেফ স্পেস, এর ভিতরে আমার ইকোনমিটা অপারেট করতে হবে। মানে আমি টাকা বাঁচানোর জন্য সোশ্যাল ফাউন্ডেশনের বিলোতেও যাইতে পারবো না, তাহলে আমি মানুষের নিড ফুলফিল করতে পারবো না, ইট মিনস ইট উইল নট বি সোশ্যালি সাস্টেইনেবল। আর আমি আবার অনেক রিসোর্স এক্সট্রাক্ট করে আমি আমার ইকোনমিক অ্যাক্টিভিটিকে ইকোলজিক্যাল সিলিং এর উপরেও নিতে পারবো না।
তো ইন বিটুইন আমাকে অ্যাক্ট করতে হবে, এটাকে বলতেছি ও সেফ স্পেস, এই স্পেসটার মধ্যে আমাদের অপারেট করতে হবে। কিন্তু এই ডায়াগ্রামটা আমরা দেখতেছি, আমি যদি ওই যে আমাদের লিজেন্ড গুলা দেখি, ওই গ্রিনটা হচ্ছে সেফ স্পেস, ইন জোন অফ আনসার্টেনলি ইনক্রিজ রিস্ক, দা অরেঞ্জটা মানে আমি তো এখন ওই যে সেফ স্পেস দিয়ে দিছি, বোঝা যাচ্ছে না, মানে সেফ স্পেসটা বোঝাচ্ছে এখন। আর বিয়ন্ড জোন অফ আনসার্টেনিটি হচ্ছে হাই রিস্ক। তো আমরা দেখতেছি আমাদের এই প্ল্যানেটারি বাউন্ডারি